এই সিরিজের প্রথম পর্বটি যারা দেখেননি তারা ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সের লিঙ্কে ক্লিক করে প্রথম পর্বটি দেখে নিন। সেই ভিডিওতে প্রথম 6টা এপিসোড এক্সপ্লেইন করা হয়েছে, বাকি সবগুলো অর্থাৎ 10টা এপিসোড এক্সপ্লেইন করা হবে এই ভিডিওতে। তো 7 নাম্বার এপিসোড শুরু হয় 1987 সালের দৃশ্য দেখিয়ে। জেজু আইল্যান্ডে সরকারি লোকজন এসে রাস্তাঘাট পরিষ্কার করছিল, এমনকি মাছ বিক্রির বাজারটাকেও উঠিয়ে দেওয়া হয়। এর কারণ জিজ্ঞেস করলে জানায় আগামী বছর এখানে অলিম্পিক গেমসের কয়েকটা ম্যাচ অনুষ্ঠিত হবে, তাই ম্যাচের উপযোগী করতে পুরো গ্রামটাকে গোছাতে হবে। এই বিষয়ে সাঙ্গিল একমত হলেও গ্রামের মানুষরা ছিল এর বিপরীতে, কারণ বাজার উঠিয়ে দিলে মাছগুলো কোথায় বিক্রি করবে আর কিভাবে সংসার চলবে, এই নিয়ে দুপক্ষের মধ্যে যখন তর্ক বিতর্ক চলছিল তখন এসুন এসে সরকারি গাড়ির সামনে শুয়ে পড়ে। সে জীবিত থাকতে এই বাজার উচ্ছেদ করতে দিবে না। গ্রামের প্রতি তার এই ভালোবাসা বুঝতে পেরে জেজু আইল্যান্ড থেকে অলিম্পিক গেমস সরিয়ে নেওয়া হয়। এরপর থেকে গ্রামের লোকজন বলতে শুরু করে পরের বার এসুনকে বানাবো গ্রামের প্রেসিডেন্ট, কারণ সাঙ্গিল বরাবরই তাদের বিরুদ্ধে কাজ করে। তার শুধু চাই রাজনৈতিক ক্ষমতা আর টাকা, গ্রামের মানুষদের নিয়ে তার কোনো চিন্তা নেই। এরপর গুয়ানশিক তার বন্ধুদের মিল্কশেক কিনে দেয় আর জানায় সবাই যেন তার স্ত্রী এসুনকে ভোট দিয়ে গ্রামের প্রেসিডেন্ট বানাতে সাহায্য করে। তখন তারা হাসি ঠাট্টা করে বলে তোমার স্ত্রী প্রেসিডেন্ট হলে তোমার মান-ইজ্জত বাড়বে না, বরং কমে যাবে। গুয়ানশিক বলে আমি শুধু চাই তার সমস্ত স্বপ্ন পূরণ করতে। দেখানো হয় ছোটবেলায় এসুন বলেছিল সে বড় হয়ে গ্রামের প্রেসিডেন্ট হতে চায়। সেদিন গুয়ানশিক বলেছিল সে শুধু চায় এসুনের স্বামী হতে। অপরদিকে সাঙ্গিল গ্রামের সবাইকে দামি খাবার খাওয়ায় আর ভাষণ দিয়ে বলে সে গ্রামের মানুষদের খুব ভালোবাসে, সবাই যাতে তাকে ভোট দেয়, এসুনকে নয়। তবে দেখা যায় তার ভাষণ শুনতে কেউ আগ্রহী ছিল না, সবাই মন দিয়ে খাওয়া দাওয়া করছিল। এমনকি রেস্টুরেন্টের ওয়েটার তাকে কথা শুনিয়ে যায়, বলে একবেলা খাবার খেতে দিয়ে কারো মনে জায়গা করতে পারবে না। এরপর দেখা যায় এসুনকে স্কুলে ডাকা হয়েছে তার ছেলে ইয়ংমিয়ং এর বিষয়ে কথা বলতে। সে যে গুজে উপহার নিয়ে এসেছিল টিচারের জন্য, তবে টিচার জানায় ইয়ংমিয়ং এর কার্যকলাপ তার বোন গামিয়ং এর থেকে সম্পূর্ণ উল্টো। ইয়ংমিয়ং লেখাপড়ায় খুবই বাজে এবং সব ধরনের দুষ্টামি বাদ্রামোর সাথে জড়িত থাকে, এমনকি টিচারদের গাড়ির নেম লেটার চুরি করে বিক্রি করে ফেলে। তো এসব নিয়ে টিচার এসুনকে অনেক কথা শোনায়। ফেরার পথে বলে তোমার বোনকে নিয়ে টিচাররা গর্ব করত আর তোমার কারণে আমাকে লজ্জিত হতে হয়। দেখা যায় একটা মেয়ে পাশ থেকে তাদের কথাবার্তা শুনছিল। এসুন সেদিকে তাকালে মেয়েটা উল্টো হয়ে ঘুরে দাঁড়ায়। এদিকে সাঙ্গিল নিয়মিত পার্টি দিচ্ছিল যেন তাকেই ভোট দেওয়া হয়। তার স্ত্রী নুডলস বানাতে দেরি করছিল, তাই সবার সামনে বলে জলদি বানাও, নয়তো আজ গাড়িতে ঢুকতে দেব না, পুরো রাস্তা হেঁটে আসতে হবে। এছাড়াও সে শুধু এসুনের বদনাম করে যাচ্ছিল। এই শুনে একজন বলে এই খাবারগুলো খুব মজাদার, তাই খেতে এসেছি, নিজের ভোট বিক্রি করতে আসেনি। এই শুনে সাঙ্গিল তার খাবার কিনে নেয়। মহিলাটি বলে তোমাকে ভোট দেব, তবে সহসভাপতি পদে, মেন সভাপতি বানাবো এসুনকে। তখন সাঙ্গিল দামি সিগারেট দিয়ে অনেকের মন জয় করে ফেলে। তাদের মুখে ভালো কথা শুনে সে খুশিতে তাদের সাথে মদ খেতে শুরু করে। এরপর একদিন সে এক মেয়ের সাথে ডেটিং করতে যায়, তবে তাকে হাতে নাতে ধরে ফেলে এসুনরা। এই কথা ছড়িয়ে পড়লে সাঙ্গিলের জনপ্রিয়তা কমে যায়। পরের ইলেকশনে প্রেসিডেন্ট হিসেবে জয়ী হয় এসুন। জেজু আইল্যান্ডে খুশির বন্যা বয়ে যায়। সেই খুশিতে এসুন সবাইকে নিয়ে পার্টি করে, সবার জন্য রাইস কেক অর্ডার করেছিল। সেই পার্টিতে সাঙ্গিলকেও দেখা যায়। সে বলে ও প্রেসিডেন্টের কোনো কাজকর্ম বোঝে না, ওকে সবকিছু শেখাতে হবে। তবে লোকজন বলে তুমি যতই ভালো হওয়ার চেষ্টা করো, ভেতরে খুব কষ্ট হচ্ছে তোমার। সেই পার্টিতে সাঙ্গিলের স্ত্রীও এসেছিল। সে জানায় তার ভোট দিয়েছে এসুনকে, তার স্বামীকে নয়, কারণ সে মনে করে গ্রামের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য এসুন। সাঙ্গিল হচ্ছে খুব বাজে একজন মানুষ, তাকে বিয়ে করে সে সবচেয়ে বড় ভুল করেছে। রাতে বাড়ি ফেরার পথে এসুন বলে তার জীবনের অন্যতম একটা খুশির দিন আজ, প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছাটা পূরণ হয়েছে। তার মা বেঁচে থাকলে সবচেয়ে বেশি খুশি হতো, কারণ মাকে কথা দিয়েছিল একদিন সে এই গ্রামের প্রেসিডেন্ট হবে। তখন তার মা বলেছিল যদি তুমি প্রেসিডেন্ট হতে পারো তাহলে সেদিন গ্রামের সবাইকে রাইস কেক খাওয়াবো। আজ মায়ের কথা তার খুব মনে পড়ছে। পরদিন তার মায়ের সাথীরা বাড়িতে আসে। তারা বলে আজ চুংসু বেঁচে থাকলে খুব খুশি হতো, তার সব ইচ্ছেগুলো যেন তার মৃত্যুর পর পূরণ হচ্ছে। দেখা যায় এবার অনেক বেশি কমলা লেবু ধরেছে তার গাছগুলোতে। গ্রীষ্মের সেই পরন্ত দুপুরে এসুনের ছোট্ট বাড়িটা যেন আলোয় আলোকিত হয়েছিল। তবে বাড়ির সামনে তার ছেলে ইয়ংমিয়ংকে একটা মেয়ে কিস করছিল। তার ব্যাগ দেখে বোঝা যায় এই মেয়েটাই হচ্ছে সে, যে ওই দিন তাদের স্কুলে ফলো করছিল। এরপর গামিয়ংকে দেখা যায় এক বড়লোক ছেলের গাড়িতে ঘুরছে। তার ক্লাসমেট
রুমমেটদের দেখে গাড়িতে বসে ভাব নিতে থাকে। এরপর আবার পেছনের সিটে গিয়ে বসে। তখন রাস্তায় গামিয়ংয়ের বয়ফ্রেন্ড ইয়ংবমকে দেখা যায়। সে আর্মি ট্রেনিং থেকে ছুটি নিয়ে এসেছে তার সাথে দেখা করতে। গামিয়ং তাকে দেখেও এড়িয়ে যায়। এর কিছুক্ষণ পর এক স্কুল পড়ুয়া মেয়ে গাড়িতে ওঠে। আমরা বুঝতে পারি গামিয়ং হচ্ছে এই মেয়েটার টিউটর। প্রতিদিন ক্লাস শেষে মেয়েটাকে বাড়িতে গিয়ে পড়ায়। আর এই ছেলেটা হচ্ছে মেয়েটার ভাই। সে গামিয়ং এবং তার বোনকে বাড়ি পর্যন্ত এগিয়ে দেয়। তো দেখা যায় মেয়েটা লেখাপড়ায় ছিল খুবই বাজে। সামনেই তার কলেজ এন্ট্রান্স পরীক্ষা। তাই মেয়েটার মা গামিয়ংকে একটা অফার করে, বলে ওর পরীক্ষাটা তুমি দিয়ে দাও, ভালো কলেজে চান্স পেলে মোটা অঙ্কের পুরস্কার পাবে। এই অনৈতিক কাজ করতে গামিয়ং রাজি হয় না। সেখান থেকে বের হওয়ার সময় বাড়ির গার্ড তাকে থামিয়ে দেয় আর বলে বাড়ির মালকিন ফোন করে জানিয়েছে তুমি তার হীরের আংটি চুরি করে পালাচ্ছ। অর্থাৎ মহিলার অফারে রাজি না হওয়ায় মিথ্যে অপবাদ দিয়েছে। অপরদিকে গোয়ানশিক মেয়ের সাথে দেখা করতে তার হোস্টেলে এসেছিল। সেখানে ইয়ংবমও অপেক্ষা করছিল গামিয়ং এর জন্য। তার হাতে ছিল ফুলের তোড়া। তাকে দেখে গোয়ানশিকের কাছে সন্দেহজনক মনে হয়। সে গোয়ানশিককে জানায় কলেজের প্রথম দিনে সে তাদের ছবি তুলে দিয়েছিল আর সে এখন গামিয়ং এর ভালো বন্ধু এসুনের সাথে দেখা করতে এসেছে। ওইদিকে গামিয়ংকে দেখা যায় পুলিশ স্টেশনে। মহিলাটি তাকে পুলিশে ধরিয়ে দিয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদ করে হীরের আংটি সম্পর্কে। তবে গামিয়ং এর উত্তর ছিল একটাই, সে চুরি করেনি। এদিকে গোয়ানশিক তার মেয়ের অপেক্ষায় বাস স্টপে বসেছিল। তাকে ফলো করে ইয়ংবম সেখানে চলে আসে। সে গোয়ানশিককে বলে আপনার সন্দেহ সঠিক, গামিয়ং এর সাথে আমার সম্পর্ক ছিল, তবে এখন আর নেই। অনেক আগেই সে আমাকে ছেড়ে দিয়েছে। ওইদিকে গামিয়ং এর স্টুডেন্ট মাকে বলে গামিয়ংকে মিথ্যে অপবাদ দেয়া উচিত হয়নি। গামিয়ং খুব ভালো একজন মেয়ে। তাদের কথাগুলো কাজের মহিলা শুনতে পায়। সে মহিলাটির গহনার বাক্স খুলে দেখে সেখানেই রয়েছে ওই হীরের আংটি। সেটা নিয়ে একটা অভিনয় করে, তা হচ্ছে রিংটা নিচে ফেলে আবার কুড়িয়ে নেয় আর বলে দেখো রিংটা পাওয়া গিয়েছে, থানায় ফোন করে গামিয়ংকে ছেড়ে দিতে বলো। এরপর কাজের মহিলাটি পুরনো এক ঘটনা তার মালকিনকে বলে। আসলে এই মহিলাটি ছিল সেই মেয়েটা যাকে বহু বছর আগে গামিয়ং এর বাবা মা বাঁচিয়েছিল সেই প্রতারক হোটেল মালিকের কাছ থেকে। সেদিন যাওয়ার সময় সে তাদেরকে কিছু খাবার দিয়ে গিয়েছিল আর বর্তমানে সে জানে গামিয়ং তাদের সন্তান, যারা নিঃস্বার্থভাবে সেদিন তার উপকার করেছিল যেদিন প্রথমবারের মতো কাজের সন্ধানে সে এই শহরে এসেছিল। এরপর দেখা যায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সে তার মায়ের কাছে সবকিছু শেয়ার করতে চাইছিল। এসব শুনলে মা কষ্ট পাবে, তাই কিছুই বলে না। এসুন বলে আজ সকালে তোমার বাবা বেরিয়েছে শহরের এক মিউজিয়াম ভিজিট করতে। সে এক ডুবন্ত ছেলেকে সমুদ্র থেকে উদ্ধার করেছিল, তাই পুরস্কার হিসেবে সরকারের পক্ষ থেকে মিউজিয়াম ভিজিটের টিকিট দেওয়া হয়েছে। বলেছে সে তোমার সাথেও দেখা করবে। গামিয়ং জানায় তার বাবার সাথে দেখা হয়নি। এরপর বাসে করে বাড়ি ফিরছিল। দূর থেকে দেখে বাস স্টপের সামনে তার জন্য অপেক্ষা করছিল তার বাবা। সে বুঝতে পারে সেই সকাল থেকে তার বাবা তাকে না পেয়ে ঘুরঘুর করছিল এদিক সেদিক। এটা ভাবতেই সে কান্নায় ভেঙে পড়ে। বাস থেকে নেমে জিজ্ঞেস করে যদি আমার আসতে আরো লেট হতো তাহলে নিশ্চয়ই সারা রাত এখানে বসে থাকতে। গোয়ানশিক তার উত্তর না দিয়ে তাকে রেস্টুরেন্টে নিয়ে আসে। খাওয়া দাওয়া শেষে গোয়ানশিক বাড়ি ফিরে যাবে। তার বাসের জন্য অপেক্ষা করছিল। হাতে ছিল মিউজিয়ামের স্ট্যাম্প। তা দেখে গামিয়ং বুঝতে পারে মিউজিয়ামটা অনেক দূরের এক শহরের। অত দূর থেকে তার বাবা দেখা করতে চলে এসেছে। গোয়ানশিক বলে অনেকদিন বাড়ি যাও না, তাই চলে এলাম তোমাকে দেখতে। এরপর বাবাকে বিদায় জানায়। গোয়ানশিকের চোখে তার মেয়েটা এখনো ছোট্ট শিশুর মতোই ছিল, তাই বিভিন্ন অজুহাতে চলে আসতো মেয়েকে দেখতে। দেখা যায় গামিয়ং আবারও ইয়ংবমকে ক্ষমা করে দিয়েছে। সে তার ট্রেনিংয়ে ফিরে যাচ্ছিল। গামিয়ং আসে তাকে বিদায় জানাতে। এখানে গল্পটা চলে যায় অতীতে 1967 সালে। প্রতি বছরের মতো এবারও সেই স্কুলে কবিতা লেখার কম্পিটিশন চলছিল। আর এবারও এসুন খুব সুন্দর একটা কবিতা লেখে। তার পেছনে বসে উকিঝুঁকি মারছিল গোয়ানশিক। বলে একদিন তুমি অনেক বড় একজন কবি হবে। সেও চেয়েছিল লেখক হবে, তবে এখন এই মধ্য বয়সে পরিবারের খরচের তাগিদে ছোটবেলার সেই স্কুলে আসে খাবার বিক্রি করতে। আজকেও ছিল কবিতা লেখার কম্পিটিশন। একটা খালি কাগজ পেয়ে ছোট্ট একটা কবিতা লিখেছিল। তার মায়ের সাথীরা বলে কবিতাটা অনেক সুন্দর হয়েছে। দেখা যায় সেই কবিতাটা তারা স্কুলে জমা দিয়েছিল আর সেটাই হয় সবচেয়ে সেরা কবিতা। তবে এসুন নামের কোনো স্টুডেন্ট সেই স্কুলে ছিল না। টিচাররা বুঝতে পারে না যে কে লিখেছে এই কবিতা। এরপর দেখা যায় এসুন সেই দোকানটা ভাড়া নেয় যেখানে বহু বছর আগে সে এসেছিল সাঙ্গিলের সাথে দেখা করতে। যেন সবকিছু সে চোখের সামনে দেখতে পাচ্ছে। কম বয়সী এসুন
চাচ্ছে না সেই বদমেজাজি লোকটাকে বিয়ে করতে। মধ্যবয়সী এসুন গিয়ে তার বিচলিত হাতটা ধরে, পড়তে থাকা চামচটাকেও সামলায় আর ভাবতে থাকে সেদিন সঠিক সিদ্ধান্তই নিয়েছিল। ওইদিকে গামিয়ং এর একটা টিচার তাকে খুব ভালোবাসতো। গামিয়ং সেই কলেজ থেকে সিলেক্ট হয়েছে জাপানে গিয়ে ইংলিশ লিটারেচারে মেজর স্টাডি করার জন্য। প্রায় 3 বছর জাপানে থেকে লেখাপড়া করতে হবে। সব মিলিয়ে অনেক টাকার প্রয়োজন ছিল। তিনি বুঝতে পারেন গামিয়ং এই কোর্সটা করতে চায়, তবে আর্থিক সমস্যার কারণে যেতে চাইছে না। তাই তার সম্পূর্ণ খরচ তিনি নিজে বহন করবে বলে জানান। এই শুনে গামিয়ং প্রচন্ড খুশি হয়। তার মাকে এই খুশির সংবাদ জানালে সে উল্টো রেগে যায়, বলে তোমার বাবা মা এখনো জীবিত আছে, তোমার কোর্সের খরচ আমরা জোগাড় করব। এরপর বৃষ্টি শুরু হয়। বাড়ি ফেরার পথে এক বৃদ্ধ মহিলাকে দেখে বৃষ্টিতে ভিজে রাস্তার পাশে বসে কিছু একটা বিক্রি করছে। তার কাছে অল্প কিছু টাকা ছিল আর এসব তার প্রয়োজন ছিল না। এরপরেও সবগুলো কিনে নেয় বৃদ্ধ মহিলাটিকে সাহায্য করার জন্য। এদিকে রাতের বেলা এসুন তার স্বামীকে সবকিছু জানায় যে তাদের মেয়ে জাপানে গিয়ে কোর্স করতে চায় আর সেই টাকা দিতে চাইছে তার টিচার। এই শুনে গোয়ানসিক বলে ওর সব টাকা আমি জোগাড় করব। মেয়ের লেখাপড়ার খরচ জোগাতে বাড়িটা বিক্রি করে দেয়। শেষবারের মতো কাঁচা ফলগুলো ছিঁড়ে নেয় স্মৃতি হিসেবে। আগামীকাল তারা অন্য বাড়িতে চলে যাবে। এসুন শেষবারের মতো ঘুমাবে তার এই বাড়িতে। হঠাৎ শব্দ পেয়ে রান্নাঘরের দিকে যায়, দেখে তার মা সবকিছু মুছে প্যাকিং করছিল। এসুন দূরে বসে প্রাণ ভরে তার মাকে দেখছিল, বলে আমার স্বপ্নে তুমি সেই দিন এসেছিলে যেদিন গোয়ানসিক এই বাড়িটা কিনেছিল, আর আজ বহু বছর পর আবারও আসলে। তোমার নিয়মিত আসা উচিত আমার স্বপ্নে। তোমাকে অনেক মনে পড়ে, কত কিছু বলার থাকে যা আর কারো সাথে বলতে পারি না। এই শুনে চুংসু মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়, বলে একটাই চিন্তা ছিল, আমার মৃত্যুর পর তুমি কিভাবে থাকবে, কে আগলে রাখবে। গোয়ানসিকের কাছে আমি চিরকৃতজ্ঞ, আমার মেয়েটাকে সুখেই রেখেছে। এসুন বলে গোয়ানসিকের প্রতি আমার কোনো অভিযোগ নেই মা, তার মতো মানুষ পৃথিবীতে খুব কমই আছে। শুধু একটাই অনুশোচনা, যদি আমার ছোট ছেলে দংমিয়ং বেঁচে থাকতো। তার জন্য ওই ক্যান্ডিগুলো রেখে গেলাম। আমাদেরকে না দেখতে পেলে তার আত্মা খুব কষ্ট পাবে, খুব কান্না করবে, তাকে আগলে রেখো। এরপর তারা শহরের এক বিল্ডিং এ শিফট হয়। আকাশে প্লেন দেখতে পেয়ে সে প্রচন্ড খুশি হয়, বলে আমার মেয়ে হয়তো এই প্লেনেই গেছে। দেখা যায় গামিয়ং সেই প্লেনেই ছিল। মায়ের দেয়া প্যাকেট খুলে দেখে তার মধ্যে রয়েছে অনেক টাকা। এই দেখে সে কিছুতেই কান্না থামাতে পারে না। তার জন্য একে একে সব কিছু বিক্রি করতে হচ্ছে তার বাবা মাকে। এদিকে এসুন তার ছেলেকে বলে, আমি চেয়েছিলাম লেখাপড়া করে স্বাধীনভাবে জীবনযাপন করতে, তা সম্ভব হয়নি। আমার মা তার নিজের স্বপ্নগুলো আমাকে দিয়ে পূরণ করতে চেয়েছিল, আর আমি আমার স্বপ্নগুলো পূরণ করব আমার মেয়েকে দিয়ে। তারা এই বাড়িতেও তাদের সেই আলমারিটা নিয়ে এসেছিল। গোয়ানসিক বলে, তোমার উচিত ছিল বড় লোক ছেলেকে বিয়ে করা, তাহলে এত কষ্ট করতে হতো না। এর কয়েক বছর পর গামিয়ং কোর্স কমপ্লিট করে জাপান থেকে ফিরে আসে। চাকরি করে তার বাবা মাকে সাহায্য করবে। তবে তৎকালীন সময়ে কোরিয়াতে চাকরির সংকট ছিল এবং অর্থনৈতিক অবস্থা ছিল খুবই খারাপ। সে শহরে থেকে বাকি লেখাপড়া চালিয়ে যাবে আর চাকরি খুঁজবে। তাই বস্তি এলাকার এক বাড়ির একটা রুম ভাড়া নেয়। এদিকে ইয়ংমিয়ং বাড়িতে একটা মেয়েকে লুকিয়ে রেখেছিল, তবে তার বাবা মা তাকে খুঁজে পায়, জানতে পারে মেয়েটা পালিয়ে এসেছে এবং তার ছেলেকে বিয়ে করতে চায়। এই শুনে গোয়ানসিক তার ছেলেকে মারতে যাবে, তবে তার ছেলে জানায় তার নানুর সাথীরা বলেছে তার বাবা মাও প্রেম করে পালিয়েছিল, তাই সেও প্রেম করেছে। তারা মেয়েটার পরিচয় জিজ্ঞেস করে, জানতে পারে মেয়েটার বাবার নাম হচ্ছে সাঙ্গিল। এই শুনে এসুনের মনে পড়ে মেয়েটার মা বলেছিল বড় হয়ে গোয়ানসিকের মতো কাউকে বিয়ে করবে, আর এখন মেয়েটা ঠিক তাই করেছে, প্রেম করেছে গোয়ানসিকের ছেলের সাথে। কিছুক্ষণ পর সাঙ্গিল এবং তার স্ত্রী এসে তাদের মেয়েকে ফিরিয়ে নেয়। ওইদিকে গামিয়ং এর বাড়িওয়ালা অনেকক্ষণ যাবৎ দরজা নক করলেও তার মেয়ে দরজা খুলছিল না, বরং গামিয়ংকে ডেকে বলে, আমার বয়ফ্রেন্ডকে তোমার রুমে লুকিয়ে রাখতে সাহায্য করো। সে তার কথায় রাজি হয়। এরপর বাড়িওয়ালা ঘরে ঢুকে বুঝতে পারে কিছু একটা গন্ডগোল হয়েছে। গামিয়ং এর রুম চেক করে সেই ছেলেটাকে দেখতে পায়। এরপর একদিন গামিয়ং ইংলিশ পড়ানোর জন্য টিউশনের পোস্টার লাগায়। তার পাশেই আরেকটা ছেলে মুভির পোস্টার লাগাচ্ছিল। খেয়াল করে দেখে ছেলেটা হচ্ছে বাড়িওয়ালার মেয়ের বয়ফ্রেন্ড, যাকে সে ওই দিন লুকাতে সাহায্য করেছিল। সে জানায় সে হচ্ছে একজন আর্টিস্ট। এই পোস্টারগুলো সে নিজে এঁকেছে। সে কাজ করে এক সিনেমা হলে। গামিয়ং জানায় তার একটা কাজের প্রয়োজন, তাই পার্ক সুপারিশ করে সিনেমা হলের টিকিট কাউন্টার সামলানোর দায়িত্ব দেয়। টিকিট বিক্রির সময় এক রহস্যজনক ছেলে পয়সার সাথে রিং দিয়েছিল। সে ছেলেটাকে হলের ভেতরে আসতে বলে। দেখা যায় সে ছিল তার বয়ফ্রেন্ড ইয়ংবম। জাপান থেকে আসার পর এখনো অবধি তাদের দেখা হয়নি, তাই গামিয়ং তাকে
তাকে এখানে দেখে প্রচন্ড খুশি হয় আর তাদেরকে দূর থেকে দেখছিল পার্ক। এরপর ইয়ংবম তাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিতে আসে। লক্ষ্য করে গামিয়ং থাকে এক নোংরা বস্তি এলাকায়। তখন তাদের পাশ দিয়ে পার্ক যাচ্ছিল। ইয়ংবম বলে, এই এলাকায় সব বাজে লোকের বসবাস, তুমি আমার বাড়িতে চলো। তবে সে জানায় এই ছেলেটা তাকে সিনেমা হলে চাকরি পেতে সাহায্য করেছে, এখানের লোকজন খুব ভালো। এরপর দিন সিনেমা হলে ডিনারের সময় পার্ক খেতে আসে না, তাই তার খাবার নিয়ে সে যায় তার রুমে, যেখানে বসে পার্ক এই থিয়েটারের জন্য পোস্টার রাখে। সে পার্কের টেবিলে পার্কের নিজের লেখা কবিতার বই দেখতে পায়। সেখানে বসে তার অসাধারণ কবিতাগুলো পড়ছিল। হঠাৎ করে সেই রুমে চলে আসে পার্ক এবং তার গার্লফ্রেন্ড। মেয়েটা গামিয়ংকে এই রুমে দেখে প্রচন্ড রেগে যায়। সে ভাবে পার্ক তার সাথে চিট করছে। ওইদিকে সাঙ্গিল সব সময় পরিবারের সাথে বাজে ব্যবহার করত। তার এই বদমেজাজের কারণে কেউ তার সাথে ঠিকভাবে কথা বলতো না। এমনকি তার ছেলে বলে তাদের মা খুব ভালো মানুষ, অন্য কেউ হলে অনেক আগেই তার বাবাকে ডিভোর্স দিয়ে চলে যেত। সে তার বোন হিয়ংসুককে বলে, আগামীকাল গিয়ে ইয়ংমং এর সাথে ব্রেকআপ করে আসবে, তোমাদের সম্পর্ক কেউ মেনে নিবে না। তবে দেখা যায় তারা ব্রেকআপ করার বদলে উল্টো আরো বেশি ক্লোজ হয়ে যায়। অপরদিকে একদিন গামিয়ং ইয়ংবমের অ্যাপার্টমেন্টে যায়। গিয়ে দেখে সেখানে ছিল ইয়ংবমের মা বুয়ং। লক্ষ্য করে এই ঘরের একটা চাবি গামিয়ং এর কাছে রয়েছে। বুয়ং এসেছিল তার ছেলেকে দেখতে। কিছুক্ষণ পর ইয়ংবম চলে আসে। তার মা গামিয়ংকে বিভিন্ন কথা বলে অপমান করে। সে ভেবেছিল গামিয়ং টাকার লোভে তার ছেলের পেছনে ঘুরছে। এটা বুঝতে পেরে সে বাড়ি থেকে বেরিয়ে আসে আর ইয়ংবমকে বলে, তোমার পরিবার অনেক ধনী, আমাদের সাথে মিলবে না। তবে ইয়ংবম জানায় সব ঠিক হয়ে যাবে। তার মা হয়তো গামিয়ংকে ভুল বুঝেছে। এরপর একদিন সিনেমা হলের সামনে গামিয়ং এক মহিলাকে দেখে, যে হলের সামনে ঘোরাফেরা করে আর লোকজনকে জিজ্ঞেস করে মুভির পোস্টারগুলো দেখতে কিরকম হয়েছে। সবাই যখন পোস্টারের প্রশংসা করে তখন মহিলাটি প্রচন্ড খুশি হয়। তবে তার এই সন্দেহজনক ঘোরাফেরা হল মালিকের কাছে অন্য কিছু মনে হতো। সে ভাবতো মহিলাটি হয়তো ব্ল্যাকে টিকিট বিক্রি করতে এসেছে। এই ভেবে সে মহিলাটিকে তাড়িয়ে দেয়। তবে গামিয়ং জানতে পারে মহিলাটি ছিল পার্কের মা। পার্ক চেয়েছিল বড় কিছু হতে, তাই এই সামান্য বেতনের চাকরির কথা বাড়ির কাউকে জানায়নি। তবে ছেলের আঁকা পোস্টারগুলো তার কাছে খুব ভালো লাগতো, তাই সে সময় পেলেই লুকিয়ে চলে আসে হলের সামনে। আর এই সবকিছু জানতে পেরে হলের মালিক তাকে অনেকগুলো টিকিট দেয়। গামিয়ং বলে, রবিবার দুপুরবেলা হল একদম খালি থাকে, তখন চলে আসবেন। মনে হবে আপনি পুরো হলটা একাই ভাড়া নিয়েছেন। ওইদিকে এসুন তার আন্টিদের জানায় তাকে আবারও ইয়ংমং এর স্কুল থেকে ডাকা হয়েছিল, কারণ তার ছেলে স্কুলে সিগারেট বিক্রি করে। এদিকে পার্কের মা জীবনে প্রথমবারের মতো সিনেমা হলে মুভি দেখে। সে গামিয়ংকে ধন্যবাদ জানায়, কারণ সে জানতো না তার ছবি আঁকার পেশাকে তার মা এতটা পছন্দ করে। সে এটাও জানতো না যে মুভি দেখে তার মা এত খুশি হবে। বাহিরে এসে তার ছেলের সাথে মুভির কাহিনী বলতে থাকে। আরো জানায় আজ সে অনেক খুশি। আর এই খুশির কৃতজ্ঞতা স্বরূপ তার বইয়ের দোকান থেকে গামিয়ংকে অনেকগুলো ইংলিশ লিটারেচারের বই গিফট করে। তার এই সুন্দর আচরণ গামিয়ং এর খুব ভালো লাগে। এরপর পার্ক তাকে নিয়ে আসে ডিনার করতে। সেখানে গামিয়ং জানতে পারে তার গার্লফ্রেন্ডের খুব শীঘ্রই বিয়ে হয়ে যাবে, এক ধনী ব্যবসায়ীকে বিয়ে করবে। টাকার লোভে তাকে ছেড়ে দিয়েছে। এরপর থেকে প্রায় প্রতি রাতে হলের কাজ শেষ হলে পার্ক তাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিত। এভাবেই তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। এরপর এক রাতে এসুন একটা দুঃস্বপ্ন দেখে গামিয়ংকে দেখতে চলে আসে। অনেকক্ষণ ডাকলেও তার মেয়ের ঘুম ভাঙে না। তবে বুঝতে পারে গ্যাসের লাইন ফেটে গিয়েছিল এবং ঘরের কোণের এক ছিদ্র দিয়ে তার রুমে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়েছে। হসপিটালে নিতে দেরি হলে তাকে হয়তো বাঁচানো যাবে না। তাই এসুন জলদি ফোন করে অ্যাম্বুলেন্স আসতে বলে। যেহেতু এই জায়গাটা ছিল পাহাড়ের উপরে, এখানে গাড়ি আসার কোনো উপায় নেই। আর সেই সময় পার্ক এসেছিল সেই বাড়িতে। এই অবস্থা দেখে তাকে কাঁধে তুলে নেয় আর সেই নিচু পথ পাড়ি দিয়ে এগিয়ে যায় অ্যাম্বুলেন্সের দিকে। দেখা যায় গামিয়ং ছোটবেলায় বহুবার আঘাত পেয়েছিল আর প্রত্যেকবার তার চেয়ে বেশি কষ্ট পেয়েছিল তার বাবা মা। আজ তারা পাশে থাকলে মেয়েটার এই অবস্থা হতো না। এই ভেবে হসপিটালে বসে কান্না করে যাচ্ছিল এসুন। আর পার্ক তাকে চকলেট খেতে দেয়। তখন ইয়ংবম আসে গামিয়ংকে দেখতে। সে চিৎকার করে বলে আজকেই তাকে বিয়ে করবে, তার মায়ের কথা শুনবে না। এর বেশ কিছুদিন পর একদিন হঠাৎ করেই কাউকে কিছু না বলে পার্ক মিলিটারি ট্রেনিং এ চলে যায়। গামিয়ং তার রুমে গিয়ে পুরনো পেইন্টিং গুলো দেখছিল। সেখানে কাপড় দিয়ে ঢাকা এক রহস্যজনক পেইন্টিং লুকানো ছিল। কাপড় সরাতেই দেখে পেইন্টিংটা ছিল তার নিজের, অর্থাৎ পার্ক তাকে পছন্দ করত। তবে সেদিন হসপিটালে যখন শুনেছিল ইয়ংবম তাকে বিয়ে করতে চায়, তখনই ডিসিশন নিয়েছিল গামিয়ং এর থেকে দূরে সরে যাবে। এদিকে এক সুন্দরী মহিলা গোয়ানশিকের সাথে দেখা করতে আসে। বলে আমাকে চিনতে পেরেছ? এর কিছুদিন
পর গামিয়ং এবং ইয়ংবমের পরিবার একত্রিত হয় বিয়ের দিন তারিখ ঠিক করার জন্য। এসুন লক্ষ্য করে তার মেয়ে হবু শ্বশুর শাশুড়িকে দেখার পর একদম বদলে গিয়েছে। এত ভালো ব্যবহার গামিয়ং তাদের সাথেও করে না। এরপর বুয়ং বিভিন্ন কথার মাধ্যমে গামিয়ং এর পরিবারকে ছোট করে কথা বলে। সবাইকে খাবার দিয়ে নিজের জন্য তেমন কিছুই ছিল না গামিয়ং এর। এই দেখে এসুনের মনে পড়ে তার শ্বশুরবাড়ির কথা। সেভাবে তার মেয়ে এই পরিবারে গেলে সুখী হতে পারবে না। খাবারের মাঝে বারবার গামিয়ংকে খাবার সার্ভ করতে বলছিল। বিষয়টা গোয়ানশিকের কাছে ভালো লাগে না। এমনকি বুয়ং বলে গামিয়ং ঘরের কাজে পারদর্শী না। তখন এসুন উত্তরে জানায় সে ইচ্ছে করেই তার মেয়েকে ঘরের কাজ শেখায়নি। সে বরাবরই চেয়েছিল তার মেয়ে যেন স্বাধীনভাবে জীবনযাপন করে, কারো গোলাম হয়ে নয়। এরপর আরেকদিন গামিয়ং তার মাকে আসতে বলেছিল। একটু লেট হওয়াতে সে তার মাকে নিয়ে দৌড়াচ্ছিল। সে বলে তার শাশুড়ি তাদের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, বেশি লেট হলে সে রেগে যাবে। দেখা যায় সেদিন এসেছিল বিয়ের শপিং করতে। এসুন মেয়ের বিয়েতে পরার জন্য গোলাপি রঙের ড্রেস পছন্দ করে, তবে বুয়ং তাকে অপমান করে বলে গোলাপি রঙের মতো চকচকে কালার গরিবরা ব্যবহার করে, তাই গামিয়ং মাকে বলে অন্য কালার বাছাই করতে। এরপর লাঞ্চ করার সময় এসুন অনেক আগ্রহ নিয়ে মেয়ের ব্যাপারে ভালো ভালো কথা বলছিল, তবে বুয়ং তাকে থামিয়ে দিয়ে বলে গামিয়ংকে তার মোটেও পছন্দ না, এই বিয়েটা না হলেই সবচেয়ে ভালো হয়। তবে মেয়ের ভালোবাসার কথা চিন্তা করে এই অপমান এসুন সহ্য করে নেয়, মেয়েকে কিছুই বুঝতে দেয় না। এর কয়েকদিন পর বুয়ং আবারও তার ছেলের অ্যাপার্টমেন্টে যায়। সেখানে গামিয়ংকে দেখে গরিব হতদরিদ্র বলে এবং তার বাবাকে দিনমজুর বলে অপমান করে। আরো বলে সেদিন লাঞ্চের সময় তোমার মাকে বলে দিয়েছিলাম তোমাকে আমার পছন্দ না, এরপরেও কেন এসেছো? তার এই সমস্ত কথা শুনে গামিয়ং নিজে তার বিয়ে ভেঙে দিয়ে চলে আসে। ইয়ংবম তাকে আটকাতে চাইলে জানিয়ে দেয় তোমার মা আমার মাকে অপমান করেছে, মা হয়তো লুকিয়ে অনেক কেঁদেছে, তোমাকে বিয়ে করলে আমাকেও কাঁদতে হবে সারা জীবন। এরপর বেশ কয়েকবার ইয়ংবম তার কাছে ক্ষমা চাইতে আসে, তবে প্রতিবারই তাকে ফিরিয়ে দেয়। তারপর শীতের এক রাতে ইয়ংবম আবারও আসে ফুল নিয়ে। সে বাচ্চাদের মতো কান্নাকাটি শুরু করে, তবে এটাও বুঝতে পারে তার পরিবারে আসলে গামিয়ং সুখী হতে পারবে না। তাই দুজন শেষবারের মতো একে অপরকে ধন্যবাদ জানায় আর জড়িয়ে ধরে। গত 7 বছরের সমস্ত স্মৃতি মুছে ফেলার চেষ্টা করে। গামিয়ং বলে সেদিন আমার হৃদয়ের একটা টুকরো হারিয়ে গেল। এরপর গামিয়ং বহুদিন যাবৎ ব্রেকআপের ট্রমা থেকে বের হতে পারছিল না, একদম ডিপ্রেসড হয়ে গিয়েছিল। এসুন চেয়েছিল তার মেয়ে যেন সমস্ত কথা শেয়ার করে মন হালকা করে, তবে গামিয়ং কিছুই শেয়ার করত না। এই নিয়ে এসুনের খুব মন খারাপ ছিল। সে গোয়ানশিককে বলে ছোটবেলায় গামিয়ং আমাকে কথা দিয়েছিল সব সময় মনের কথা শেয়ার করবে, এরপর যতটা বড় হয়েছে ঠিক ততটাই যেন দূরে সরে গিয়েছে। এর কয়েকদিন পর হঠাৎ করে গামিয়ং বেড়াতে চলে আসে বাবা মায়ের কাছে। মেয়েকে কাছে পেয়ে তারা যেন আকাশের চাঁদ পেয়েছিল। কিভাবে মেয়ের ভাঙা মন ভালো করবে এই নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। পরদিন ভোরবেলা গোয়ানশিক তাকে ডেকে তোলে, নিয়ে আসে তার মাছ ধরার ট্রলারে সানরাইজ দেখতে। গামিয়ং বলে তুমি প্রত্যেকদিন এত সকালে মাছ ধরতে চলে আসো, তোমার কি অনেক বেলা করে ঘুমাতে ইচ্ছা করে না? তার বাবা বলে ইচ্ছে করে, তবে সব সময় ভাবি যদি আমি একটু কম ঘুমিয়ে কাজ করি তাহলে হয়তো আমার সন্তানরা একটু আরামে ঘুমাতে পারবে। গামিয়ং বলে পরের জন্মে যদি কোনো কোটিপতি আর তোমার মধ্যে যে কোনো একজনকে বাছাই করতে বলা হয় তবে আমি প্রত্যেকবার তোমাকেই বাছাই করব আমার বাবা হিসেবে। তুমি নিজের জন্য একটা ক্রিম পর্যন্ত কিনো না, তোমার হাতগুলো কেমন হয়ে গিয়েছে। সেদিন বাবার সাথে সূর্যোদয় দেখে সে নতুন করে বাঁচতে শিখে। বলে যদি কোনো ছেলে তোমাদেরকে আপন করে নিতে পারে তাহলে আমি অবশ্যই বিয়ে করব। এরপর ঘাটে ফিরে আসলে সাঙ্গিলের সাথে দেখা হয়। সে গামিয়ংকে জিজ্ঞেস করে এত সকালে কোথায় গিয়েছিলে আর কোন ক্লাসে পড়ো? সে উত্তরে জানায় বাবার সাথে সানরাইজ দেখতে গিয়েছিল আর সে এখন গ্রাজুয়েশন কমপ্লিট করে বড় কোম্পানিতে চাকরি করছে। গোয়ানশিক তাকে জিজ্ঞেস করে আজ তো সাপ্তাহিক ছুটির দিন, আজকেও ট্রলার নিয়ে বের হবে, নিশ্চয়ই আবারও ঝগড়া করায় বাড়ি থেকে বের করে দিয়েছে। এই শুনে সাঙ্গিল তার উপর চেঁচামেচি শুরু করে। তারপর বাড়ি এসে তার মেয়ে হিয়ংসুককে বলে সকালবেলা আমার সাথে যাবে সানরাইজ দেখতে, তবে হিয়ংসুক তার কথার উত্তর দেয় না। এতে সে রেগে বলে গোয়ানশিকের ছেলের সাথে সম্পর্ক রাখলে মাথার চুল কেটে টাকলা করে দেব। এই শুনে তার মেয়ে রেগে যায় এবং ব্যাপক ঝগড়া শুরু হয়। তখন তার স্ত্রী বলে যতক্ষণ সম্ভব বাহিরে থেকো, তুমি বাড়িতে থাকলে ছেলেমেয়েরা অস্বস্তি বোধ করে। এই শুনে সে বলে কে অস্বস্তি বোধ করে হাত তুলে দেখাও। দেখা যায় হিয়ংসুক তার রুমে বসে 2 হাত তোলে। তখন তার টেবিলে ইয়ংমিয়ং এর পাঠানো লাভ লেটার দেখা যায়, অর্থাৎ এখনো তাদের রিলেশন চলছে।
এদিকে গামিয়ং দেখে তার মায়ের ড্রয়ারে তার বিয়ের ইনভিটেশন কার্ডগুলো রাখা ছিল। গামিয়ং ভেবেছিল তার মা বিয়ের কার্ডগুলো সবাইকে বিলি করেছে। তবে এসুন বলে, তোমার জেদ আর আত্মসম্মান বোধ ঠিক আমার মতোই। বাজার থেকে একটা ফল বেশি নিলে তার রেখে দিতে বলতে। আমি জানতাম তুমি ইয়ংবমের পরিবারকে মানা করে দিবে, তাই বিয়ের কার্ডগুলো কাউকে দেইনি। গামিয়ং বলে, অনেক যুদ্ধ করেছ, এবার নিজের শখ পূরণ করো। তুমি আবারও কবিতা লিখতে শুরু করো। এর কয়েকদিন পর সে নতুন উদ্যমে জীবন শুরু করে। যাওয়ার সময় মায়ের জন্য কবিতা লেখার ডায়েরি আর বাবার জন্য রেখে যায় হাতে মাখার ক্রিম। গামিয়ং বলে, তারা আমার জন্য কত কিছু করেছে, কত কিছু বিক্রি করে দিয়েছে, তবে এই সামান্য উপহার পেয়ে তারা সেদিন বাচ্চাদের মতো কান্না করেছিল। এটাই হয়তো বাবা মায়ের নিঃস্বার্থ ভালোবাসার বহিঃপ্রকাশ। এরপর একদিন এসুন তার দাদিকে দেখতে যায়। তার দাদি এখন কাউকেই মনে রাখতে পারে না এসুনকে ছাড়া। এসুন বলে, তুমি আমার বাড়িতে চলো, তোমার পড়ে যাওয়া দাঁতের জায়গায় নতুন একটা দাঁত লাগিয়ে দিব। ছোটবেলায় আমার দাঁতগুলো তুমি ফেলে দিতে। তখন এসুনের চাচা বলে, তুমি ভয়ে কান্নাকাটি করতে, আর তোমাকে সাহস জোগাতে গোয়ানশিক চলে আসতো দাঁতে সুতা বেঁধে। এখনো মনে পড়ে সেই দিনগুলো। এর কয়েকদিন পর তার দাদি মারা যায়। এসুন বলতে থাকে, সময়ের সাথে সাথে এক এক করে প্রিয় মানুষগুলো হারাতে হয়, তবে আমি চাই গোয়ানশিক আর আমি যেন একসাথে এই পৃথিবী ছেড়ে চলে যাই, কারণ তাকে হারালে নিজেকে কিছুতেই সামলাতে পারবো না। এর বেশ কিছুদিন পর ইয়ংমিয়ং আর্মি ট্রেনিং শেষ করে বাড়ি ফেরে। তবে তার সাথে ছিল সাঙ্গিলের মেয়ে হিয়ংসুক। ইয়ংমিয়ং বলে, খুব শীঘ্রই তোমরা দাদা দাদি হতে চলেছ। এই শুনে এসুন বেহুশ হয়ে যায়, আর গোয়ানশিক লাঠি খুঁজতে থাকে তাকে মারার জন্য। ওইদিকে গামিয়ং অফিস থেকে বাড়ি ফিরছিল, আর সেদিন পার্কেরও আর্মি ট্রেনিং শেষ হয়েছিল। রাস্তায় গামিয়ংকে বাসের মধ্যে দেখে পিছু করতে থাকে, তবে সেদিন তাদের দেখা হয়নি। এরপর প্রায় 1.5 বছর কেটে যায়, আর আজ ইয়ংমিয়ং এর ছেলের প্রথম জন্মদিন। আজকেও তার শ্বশুর বাড়ি থেকে কেউ আসেনি, তবে সাঙ্গিল উপহার হিসেবে স্বর্ণের ব্যাংক পাঠিয়েছে নাতির জন্য। ইয়ংমিয়ং এখনো বেকার, সে এখনো তার বাবা মায়ের সাথেই থাকে। তার বাবা মা তাকে কাজকর্ম করতে বলে, তবে সে চায় তার বন্ধুর সাথে বিজনেস শুরু করতে। তার বাবা জানিয়ে দেয় তার সেই বন্ধু একজন প্রতারক, বিজনেসের কথা বলে অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। আর আজ সেই বন্ধু তার ছেলের জন্মদিন উপলক্ষে মদের বোতল পাঠিয়েছে। এসুন বলে, একটা বাচ্চার জন্মদিনে মদের বোতল কে পাঠায়? ওইদিকে তখন সাউথ কোরিয়ার অর্থনৈতিক সংকটের কারণে বহু কোম্পানি বন্ধ হয়ে যায়। তেমনি এক কোম্পানিতে চাকরি করত গামিয়ং। তার কোম্পানিটা বন্ধ হওয়াতে সে জবলেস হয়ে পড়ে। তারপর থেকে নিয়মিত ইন্টারভিউ দিলেও কোনো চাকরি পাচ্ছিল না। একদিন হতাশাগ্রস্ত হয়ে যখন বাড়ি ফিরছিল, তখন তার চোখে পড়ে সেই সিনেমা হলটা যেখানে পার্কের সাথে দীর্ঘদিন চাকরি করেছিল। দেশের অর্থনীতির অবনতির কারণে কয়েকদিন পর হলটা বন্ধ হয়ে যাবে। তাই পুরনো স্মৃতিগুলো আবারও স্মৃতিচারণ করতে গামিয়ং সেই হলে আসে সিনেমা দেখতে। তার একটু পাশেই ছিল পার্ক, তবে কেউ কাউকে দেখতে পায়নি। মুভি শেষ হলে হলের মালিক পার্ককে বলে, কোথায় ছিলে এতক্ষণ? আজ গামিয়ং এসেছিল, একটু আগে বিদায় নিয়ে বাস স্টপের দিকে গেল। এই শুনে পার্ক প্রাণপণে দৌড়াতে শুরু করে। এসে দেখে বাস অনেক দূর চলে গিয়েছে। সে হাঁপিয়ে গেলেও শেষবারের মতো আরো একবার চেষ্টা করে, আর এবার এক দৌড়ে বাসটাকে ধরে ফেলে। উঠে দেখে পেছনের দিকে হতাশাগ্রস্ত হয়ে বসেছিল গামিয়ং। সে কিছু না বলে চুপচাপ তার পাশে গিয়ে দাঁড়ায়। গামিয়ং আমাদের বলতে থাকে, যদি দেশের আর্থিক সংকট না হতো, যদি আমার চাকরিটা না যেত, তাহলে সেদিন সিনেমা হলে যাওয়া হতো না, আর সেদিন পার্কের সাথেও দেখা হতো না। দেখা যায় সে বাসে ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙলে দেখে পার্ক তার সামনে বসে রয়েছে। এরপর তারা এক রেস্টুরেন্টে আসে। পার্ক বলে, যেদিন আর্মি ট্রেনিং শেষ হয়েছিল সেদিন থেকে, মানে গত 1.5 বছর তোমাকে খুঁজে বেরিয়েছি। প্রত্যেক দিন থিয়েটারে গিয়েছি তোমাকে খুঁজতে, আর শেষমেশ আজ তোমার সাথে দেখা হয়েই গেল। তোমাকে অনেক মিস করেছি। তখন গামিয়ং এর হাতের সাথে লেগে গ্লাস ভেঙে যায়। পার্ক নিজের হাতে কাচের টুকরোগুলো কুড়িয়ে নেয়, আর পাগলের মতো দেখতে থাকে তার হাত কেটেছে কিনা। গামিয়ং বলে, তুমি একদম আমার বাবার মতো। এদিকে তার হাত ধরে পার্কের হার্টবিট বেড়ে গিয়েছিল। এই কথা শুনে গামিয়ং হাসতে শুরু করে, আর এখান থেকে শুরু হয় তাদের লাভ স্টোরি। এটা কোনো বাচ্চা সুলভ প্রেম ছিল না, তারা দুজনই ছিল ম্যাচিউর। বর্তমানে পার্ক জব করে কোরিয়ার বিখ্যাত আর্ট গ্যালারিতে। সে বাচ্চাদের ছবি আঁকা শেখায়, অর্থাৎ তার পছন্দের ক্যারিয়ার গড়তে পেরেছে। আর সে এখন গামিয়ংকে বিয়ে করতে চায়।
একদিন গামিয়ং তাকে নিয়ে আসে তার বাবার সাথে দেখা করাতে, আর গুয়ানশিক তার পরীক্ষা নেয়ার জন্য তাকে নিয়ে মাঝ সমুদ্রে চলে আসে। সমুদ্রের উত্তাল ঢেউয়ের কারণে তার অবস্থা খারাপ হয়ে যায়। সে ভয়ে তার ভালোবাসার ব্যাপারে গুয়ানশিককে কিছুই বলতে পারে না, এমনকি রাতের বেলা রেস্টুরেন্টে তার সামনে চুপ করে বসেছিল। এদিকে গামিয়ং ওয়াশরুমের দিকে যায়। পার্ক বলে বাহিরে অনেক ঠান্ডা আর অন্ধকার, গামিয়ং ভয় পাবে, এই বলে সেও বাহিরে চলে যায়। তখন ইয়ংমিয়ং বলে এই ছেলের মতিগতি ভালো না, এর সাথে গামিয়ং এর বিয়ে দেয়া যাবে না। তখন গুয়ানশিক জানায় আমার মেয়ের জন্য এর চেয়ে ভালো ছেলে আর হতে পারে না। তখন দেখা যায় ট্রলারে পার্ক যখন অসুস্থ হয়েছিল তখন গামিয়ং রান্না করছিল। পার্ক নিজের অসুস্থতার মধ্যেও গামিয়ং এর সাথে থাকতে চেয়েছে, যেন এই উত্তাল সমুদ্রে গামিয়ং ভয় না পেয়ে যায়। তার এই ভালোবাসা দেখে গুয়ানশিক তখনই রাজি হয়ে গিয়েছিল। তো দেখা যায় সে ওয়াশরুমের বাহিরে বসে অপেক্ষা করছিল। গামিয়ং বের হতেই নিজের জ্যাকেট তাকে পরিয়ে দেয়। পার্কের মা এসুনের জন্য কিছু উপহার আর একটা চিঠি পাঠিয়েছিল। লেখা ছিল আমাদের গ্রামের বাগান থেকে নিজ হাতে বাছাই করে এই ফলগুলো নিয়েছি, সেই ফল দিয়ে ততটা যত্ন সহকারে এই রেসিপি বানিয়েছি যতটা যত্ন করে রাখতে চাই আপনার মেয়ে গামিয়ংকে। আপনার মেয়েকে আমার মেয়ে বানাতে চাই আমার পাগল ছেলেটার জন্য। এটা পড়ে সে খুশিতে চিঠিটা বুকের সাথে জড়িয়ে ধরে। এরপর এক রৌদ্রোজ্জ্বল দিনে গামিয়ং এর বিয়ের অনুষ্ঠান শুরু হয়। সে যখন বন্ধুদের সাথে এনজয় করছিল তখন দূরে গাড়ির মধ্যে বসে তাকে দেখছিল ইয়ংবম, কারণ সে প্রমিস করেছিল গামিয়ংকে বিয়ের সাজে দেখবে। তবে ভাবতে পারেনি বিয়েটা হয়ে যাবে অন্য কারোর সাথে। গামিয়ংকে হাসি খুশি দেখে সে খুশি মনে নিজেকে সামলে নেয় আর বলে আমি আমার প্রমিস রেখেছি, তাকে বিয়ের সাজে দেখেছি। আর সেই বিয়েতে এসুন তার পছন্দের গোলাপি রঙের ড্রেস পরেছিল। এরপর গুয়ানশিক যখন মেয়েকে নিয়ে স্টেজে উঠবে তখন বলে যদি পার্কের সাথে ভালো না লাগে তবে বাড়ি চলে এসো, কাউকে না পেলেও বাবাকে সব সময় পাশে পাবে। ঠিক এভাবেই ছোটবেলায় মেয়েকে বলেছিল খাবার ভালো না লাগলে বাবা অন্য খাবার এনে দেবে। স্কুলের দৌড় প্রতিযোগিতায় পড়ে গেলে পেছনে ফিরে তাকাবে, বাবা আসবে তোমাকে উঠানোর জন্য। আর হাই স্কুলের প্রথম দিন বলে যদি লেখাপড়া অনেক কঠিন মনে হয় তাহলে দৌড়ে চলে এসো, সারাদিন বাবা গেটের সামনে দাঁড়িয়ে থাকবে। তো এসব ভেবে মেয়েকে নিয়ে এগিয়ে যায় স্টেজের দিকে। আর গামিয়ং অঝরে কান্না শুরু করলে পার্ক এসে তার পাশে দাঁড়ায়। এরপর অনুষ্ঠান শেষে মেয়েকে বিদায় করে বাড়ি ফিরছিল। কয়েকজন পুলিশ অফিসার এসে ইয়ংমিয়ংকে থানায় নিয়ে আসে। সে বলে তার সেই বন্ধুর সাথে নতুন বিজনেস শুরু করেছিল, তারা পুরনো মূল্যবান জিনিস কিনে বেশি দামে বিক্রি করত এবং তার বন্ধু একটা দামি এন্টিক স্টোন নিয়ে পালিয়েছে যার মূল্য প্রায় 50 লক্ষ টাকা। এই টাকা না দিলে তাকে জেলে পাঠানো হবে। ওইদিকে হিয়ংসুক তার বাবার কাছে সাহায্য চায়। সাঙ্গিল জানিয়ে দেয় কোনো সাহায্য করতে পারবে না। এদিকে গুয়ানশিক যায় তার এক ধনী বন্ধুর কাছে, তাকে ছেলের ঘটনা খুলে বলে আর অনেক কান্নাকাটি করে কিছু টাকা ধার চায়। তবে লোকটার কাছে অত টাকা ছিল না। সে তাকে আইডিয়া দেয় ট্রলারটা বিক্রি করে দিতে। গুয়ানশিক তার কথা মতো ট্রলার বিক্রি করতে রাজি হয়। যেই ট্রলারে জড়িয়েছিল বহু বছরের স্মৃতি। একটা খাতার মধ্যে সেই কবিতার পৃষ্ঠা দেখতে পায় যেটা এসুন তাকে লিখে দিয়েছিল। সেদিন স্কুলে জমা দেওয়ার জন্য এসুনকে রিকোয়েস্ট করেছিল একটা কবিতা লিখে দিতে। সেই কবিতাটা তার কাছে এত ভালো লেগেছিল যে স্কুলে আর জমা দেয়নি। ফেরার পথে পুরো রাস্তায় সেই কবিতাটাই পড়ে যাচ্ছিল। এই অবস্থা দেখে এসুন যখন রেগে যায় তখন সে ওই কবিতাটা বুকের সাথে জড়িয়ে রাখে। ছোটবেলার সেই মধুর স্মৃতিগুলো মনে করে গুয়ানশিকের চোখে পানি চলে আসে। এরপর নতুন মালিককে ট্রলার বুঝিয়ে দেয়। তারপর এসুন ছেলেকে ছাড়িয়ে আনে। ইয়ংমিয়ং বুঝতে পারে তার বাবা ট্রলার বিক্রি করে দিয়েছে। এতে সে প্রচুর কান্নাকাটি করে, নিজেকে পরিবারের বোঝা মনে করছিল। তবে তার মা তাকে বোঝায় তারা আবারও ঘুরে দাঁড়াবে। এরপর থেকে এসুন বাজারে সামুদ্রিক মাছ বিক্রি করত। তার প্রথম কাস্টমার ছিল এক ছোট্ট মেয়ে যে তার মাকে টেনে নিয়ে আসে এসুনের দোকানে। আর গুয়ানশিক বরফ পরিবহনের গাড়ি চালাতো। এসুনকে এত পরিশ্রম করতে দেখলে সে অনেক কষ্ট পেত আর বলতো ছোটবেলায় প্রমিস করেছিলাম তোমাকে সুখে রাখার জন্য সবকিছু করব, কিন্তু কিছুই করতে পারিনি। বাড়ি ফিরলে হিউনসুক অনেক কান্নাকাটি করে শ্বশুরকে বলে তার স্বামী প্রতি রাতে বেরিয়ে যায় আর ভোরবেলা বাড়ি ফেরে। সে জেল খেটেছে বলে কেউ তাকে চাকরি দিচ্ছে না। সে রাত জেগে রাস্তায় রাইস কেক বিক্রি করে। প্রায় সময়ই মাতাল গুন্ডারা তার রাইস কেক ফেলে দেয়। এই বলে সে প্রচুর কান্নাকাটি করে। গুয়ানশিক তাকে বোঝালেও ভেতরে প্রচুর কষ্ট পাচ্ছিল এসব শুনে। তার ছেলে শুধু চায় পরিবারকে সাহায্য করতে। প্রতি রাতে বের হতো বিভিন্ন অজুহাতে। তবে তার বাবা বেরোনোর সময় ছেলেকে কিছু খাবার দিয়ে দিত আর জানালা দিয়ে তাকিয়ে থাকতো যত দূর পর্যন্ত
দেখা যায়। এরপর একদিন সাঙ্গিল তার নাতিকে দেখতে আসে আর বলে ও দেখতে ওর মায়ের মতো হয়েছে। গোয়ানশিক বলে ও দেখতে বাবার মতো। এই নিয়ে তাদের ঝগড়া শুরু হয়, তবে কিছুক্ষণ পরেই তাদের ঝগড়া মিটে যায়। তখন গোয়ানশিক জানায় তার ছেলে রাত জেগে রাইস কেক বিক্রি করে। এই শুনে সাঙ্গিল একটা আইডিয়া বের করে তার মেয়ের জামাইকে সাহায্য করার জন্য। এরপর এক রাতে ইয়ংমিয়ং বাড়িতে ফেরে না। সবাই তাকে চারদিকে খুঁজতে থাকে। জানতে পারে সে এক ট্রলারের সাথে গভীর সমুদ্রে গিয়েছে মাছ ধরতে। সে সাঁতার জানত না এবং কখনোই এত পরিশ্রমের কাজ করেনি। এছাড়া তখন ছিল ঝড়ের মৌসুম, সমুদ্র ছিল উত্তাল। তাই এসুনের মনে হয় তার বড় ছেলেটা ছোট ছেলের মতোই সমুদ্রে শেষ হয়ে যাবে। গোয়ানশিক সেই ট্রলারকে বলে তার ছেলেকে নিয়ে ঘাটে ফিরে আসতে, তবে ট্রলার মাঝ সমুদ্রে চলে গিয়েছিল, তাই এখন আসতে পারবে না। তখন সাঙ্গিল এসে বলে, আমি সাঙ্গিল, দ্বিগুণ টাকা পাবে, জলদি ঘাটে ফিরে আসো। ট্রলার ইয়ংমিয়ংকে নিয়ে ফিরে আসে। তার বাবাকে জানায় সে জানতে পেরেছে তার বাবা এবং শ্বশুর মিলে এলাকার অনেক বাড়িতে টাকা দিয়েছে যাতে সবাই তার রাইস কেক কিনতে রাজি হয়। সে কারো করুণার পাত্র হতে চায়নি। এদিকে গামিয়ং একটা চাকরি পেয়েছিল, তবে সেই চাকরি ছেড়ে দেয় নতুন বিজনেস করবে বলে। আশা করছিল ভালো কিছুই হবে। তখন তার আর্থিক অবস্থা মোটেও ভালো যাচ্ছিল না। একদিন গোয়ানশিকের মা এসুনকে বলে, জীবনের চড়াই উতরাই থাকবেই, তবে বলতেই হয় আমার ছেলে তোমাকে এখনো ঠিক ততটাই ভালোবাসে যতটা ভালোবাসতো সেই ছোট্টবেলায়। এরকম একজন স্বামী পেলে তার জন্য হাজারটা কবিতা লিখতাম। শাশুড়ির কথায় সে আরো একবার অনুপ্রাণিত হয় কবিতা লিখতে। মেয়ের দেয়া কবিতা লেখার ডায়েরিটা বের করে। এই বৃদ্ধ বয়সে এসে ছোটবেলার প্রথম স্বপ্নটা বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করে, শুরু করে কবিতা লেখা। এর কিছুদিন পর গামিয়ং বাবার বাড়িতে আসে। যাওয়ার সময় ফ্রিজ থেকে ফল নিয়ে যাচ্ছিল। এই দেখে তার মা বুঝতে পারে তার আর্থিক অবস্থা ভালো যাচ্ছে না এবং জানতে পারে তার মেয়ে চাকরিটা ছেড়ে দিয়েছে। এক এক করে সবাই বেকার হয়ে যাচ্ছে। এই নিয়ে সবার মধ্যে ঝগড়া শুরু হয়। সেদিন গোয়ানশিক সিদ্ধান্ত নেয় তাকে বড় কিছু করতে হবে। তাই সে বাড়ি বন্ধক রেখে টাকা ধার নেয় এবং এক ইনভেস্টমেন্ট কোম্পানিতে সমস্ত টাকা ইনভেস্ট করে। কোম্পানির কাজ হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে কম দামের জমি কিনে স্টেডিয়াম, শপিং কমপ্লেক্স এবং আবাসিক এরিয়া নির্মাণ করে বিনিয়োগকারীদের মাঝে ভাগ করে দেয়া। আর গোয়ানশিক এই ইনভেস্টমেন্টে পাবে সেই নতুন এরিয়াতে একটা বড় দোকান। কয়েক মাস পর তারা রওনা হয় তাদের দোকান বুঝে নিতে। এসুনের মায়ের সাথীরা বলে এই এলাকায় খুব কম মানুষ বসবাস করে, দোকান কিভাবে চলবে, কাস্টমার কোথায় পাবে। তবে দেখা যায় সেই এলাকায় উন্নত শপিং কমপ্লেক্স হয়েছে। এছাড়াও গলফ কোর্স, স্টেডিয়াম সহ বিভিন্ন প্রজেক্টের কাজ চলছে। ওইদিকে সাঙ্গিল তার স্ত্রীকে নিয়ে বাইক রাইডে বের হয়। দেখা যায় সেই এলাকাতেও সাঙ্গিলের একজন গার্লফ্রেন্ড ছিল, অর্থাৎ তার চরিত্র এখনো ঠিক হয়নি। তাই তার স্ত্রী তার থেকে আলাদা হয়ে যায়। বাজে ব্যবহারের কারণে তার ছেলে অন্য বাড়িতে থাকে স্ত্রীকে নিয়ে। এর মানে সে সম্পূর্ণ একা হয়ে গিয়েছে। অপরদিকে গোয়ানশিকের নতুন দোকান চালু হওয়ার আগেই বন্ধ হয়ে যায়, কারণ সেই ইনভেস্টমেন্ট কোম্পানি প্রজেক্ট সম্পূর্ণ না করে মানুষের টাকা নিয়ে পালিয়ে গিয়েছে। গোয়ানশিক বাড়ি বন্ধক রেখে ইনভেস্ট করেছিল, তাই এখন এই বাড়িটাও ছেড়ে দিতে হবে। তখন গামিয়ং তার জমানো টাকা এবং কিছু টাকা ধার করে বাবার বাড়িটা ছাড়িয়ে নেয়। মেয়েটা নিজের সমস্ত সেভিংস দিয়ে বাবাকে সাহায্য করেছে। তার বাবা এটা কখনোই চায়নি। এই নিয়ে সে রাগের মাথায় মেয়েকে অনেক কথা শোনায়। তার কয়েক মাস পর গামিয়ং মেয়ে সন্তান জন্ম দেয়। তার মা কত কষ্ট করে তাকে জন্ম দিয়েছে এই ভেবে সে কান্না করে যাচ্ছিল। তখনই তার বাবা মা চলে আসে আর তারা সেবা যত্ন করতে ব্যস্ত হয়ে পড়ে। পার্ক বলে, আপনাদের দেখলে মনে হয় আমি জেজু আইল্যান্ডের রাজকন্যাকে বিয়ে করেছি, আপনারা ওকে কত ভালোবাসেন। এরপর ধীরে ধীরে কোরিয়ার অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়। গোয়ানশিক তার দোকানটা ফিরে পায়। সে একটা রেস্টুরেন্ট দিবে, তবে সেই কোম্পানির অন্য প্রজেক্টগুলো বন্ধ হয়ে গিয়েছে, অর্থাৎ স্টেডিয়াম, গলফ কোর্স কিছুই হবে না। তাই চ্যালেঞ্জ হচ্ছে তাদের রেস্টুরেন্টের প্রচারণা করে কাস্টমার সংখ্যা বাড়ানো। সে তার ছেলেকে নিয়ে আশেপাশের এলাকায় রেস্টুরেন্টের কার্ড বিলি করে। এদিকে গামিয়ং এক অভাবনীয় বিজনেস আইডিয়া বের করে এবং একজন ইনভেস্টর খুঁজে পায় যে তার বিজনেসে ইনভেস্ট করবে। অপরদিকে সাঙ্গিল একটা খুশির সংবাদ নিয়ে আসে, তা হচ্ছে ইয়ংমিয়ং এর সেই বিজনেস পার্টনার চুরি করা মূল্যবান এন্টিক স্টোন বিক্রি করতে গিয়েছিল এবং পুলিশের হাতে ধরা পড়েছে। যেহেতু গোয়ানশিক ট্রলার বিক্রি করে থানায় সম্পূর্ণ টাকা পরিশোধ করেছিল, তাই সেই মূল্যবান স্টোন এখন তাদের, যার বাজার মূল্য বেড়ে হয়েছে আকাশচুম্বী। এই শুনে তারা খুশিতে আত্মহারা হয়ে যায়। তখন তাদের রেস্টুরেন্টে আসে কোরিয়ার সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী। সে বিনামূল্যে রেস্টুরেন্টের জন্য অ্যাডভার্টাইজমেন্ট বানিয়ে দেয়, যার ফলে বিশাল পাবলিসিটি হয়ে কাস্টমার বেড়ে যাবে বহুগুণ। তার ড্রাইভার জিজ্ঞেস করে, বিনামূল্যে এত বড় প্রমোশন কেন করলেন? মহিলাটি বলতে শুরু করে, বহু বছর আগে সে এক স্ক্যান্ডালে জড়িয়ে গিয়েছিল, কেউ আর কাজে নিতে চাইতো না। আর্থিক সংকট আর ডিপ্রেশনের কারণে সমুদ্রে ঝাঁপ দিতে গোয়ানশিকের ট্রলারে উঠে পড়েছিল। সেদিন গোয়ানশিক তাকে বাঁচিয়ে তার মুখ ঢেকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছে, যেন মিডিয়ার লোকজন
দেখতে না পায়। তারপর মাঝে মধ্যেই সে তার সাথে দেখা করতে যেত, তাকে সাহায্য করতে চাইতো। তবে গুয়ানশিক কখনোই কোনো সাহায্য নিতে চায়নি। তাই আজ রেস্টুরেন্টের প্রমোশন করে সে নিজেকে কিছুটা হালকা মনে করছে। এরপর একদিন সাঙ্গিলের কাছে গুয়ানশিকের জুতাগুলো খুব পছন্দ হয়। গুয়ানশিক বলে তার ছেলেমেয়েরা তার জন্য এসব কিনে নিয়ে আসে। এই শুনে সাঙ্গিলের খুব মন খারাপ হয়, কারণ তার ফ্যামিলি নেই বললেই চলে, তার সাথে কেউ থাকে না। তখন তার স্ত্রী এবং মেয়ে এসে তাকে লাঞ্চের অফার করে। হিয়ংসুক তার মাকে বলে তার বাবার কারণেই ইয়ংমিয়ং হারানো এন্টিক স্টোনটা পেয়েছিল। তার বাবা এক পুলিশ অফিসারকে টাকা দিয়ে বাধ্য করেছিল সেই অপরাধীকে খুঁজে বের করতে। অর্থাৎ সাঙ্গিল সবার সামনে রাগ দেখালেও আসলে তার পরিবারকে খুব ভালোবাসে। তখন থেকে গুয়ানশিকের রেস্টুরেন্ট পুরো দমে চলছিল, যেন আরো একবার সৃষ্টিকর্তা তাদের মুখে হাসি ফিরিয়ে দিয়েছে। তবে মাঝে মধ্যেই এসুনকে গামিয়ং এর বাড়িতে যেতে হয়, কারণ গামিয়ং এর মেয়ে তাকে জ্বালিয়ে মারত, মায়ের কথা শুনতো না। তাই এসুন এসে তার নাতনিকে সামলাতো। গামিয়ং বলে ছোটবেলায় আমি ওর মতোই দুষ্ট ছিলাম, তবে তুমি কখনোই বিরক্ত হওনি। এই বলে সে কান্না শুরু করে। এরপর পার্ককে বলে সে চায় তার বাবা মাকে ভালো হসপিটালে নিয়ে চেক আপ করাতে। তার মেয়ের পিয়ানো কেনার জন্য যে টাকা জমিয়েছিল সেখান থেকে খরচ করবে। পার্ক খুশি মনে তাকে অনুমতি দেয়। সে তাদেরকে সিওল শহরের বড় হসপিটালে চেক আপ করায়। এন্ডোস্কোপি করানোর জন্য গুয়ানশিককে অ্যানাস্থেসিয়া দেওয়া হয়। অজ্ঞান অবস্থায় সে শুধু ছোট ছেলে দংমিয়ং এর নাম বলে যাচ্ছিল, যে ছোট অবস্থায় সমুদ্রে ডুবে মারা গিয়েছিল। অর্থাৎ মুখে প্রকাশ না করলেও সে ছোট ছেলেটাকে অনেক মিস করে। এরপর তারা দংমিয়ং এর সমাধি দেখতে যায় তার পছন্দের উপহারগুলো নিয়ে। এর কয়েকদিন পর হসপিটাল থেকে জানানো হয় গুয়ানশিকের টেস্ট রিপোর্ট গড়বড় হয়েছে, তাই আবারও টেস্ট করাতে যায়। ডক্টর জানায় তার ব্লাড ক্যান্সার হয়েছে। বহু বছর ধরে হাড়ের অসহ্য যন্ত্রণা সহ্য করে আসছে গুয়ানশিক। সহ্য না করে চিকিৎসা নেওয়া উচিত ছিল। এছাড়াও তার কিডনিগুলো ড্যামেজ হয়ে গিয়েছে। এখন থেকে নিয়মিত কেমোথেরাপি নিতে হবে। এরপর থেকে এসুন তাকে নিয়মিত থেরাপি দিতে নিয়ে আসতো। তবে ধীরে ধীরে গুয়ানশিকের অবস্থা খারাপের দিকে যায়। এখন কারো সাহায্য ছাড়া সিঁড়ি দিয়ে উঠতে পারে না। এসুন বলে তুমি চলে গেলে আমি একা হয়ে যাব। ছেলে মেয়েদের পরিবার আছে, তাদের কষ্ট হবে না। গুয়ানশিক বলে নিজেকে বোঝা মনে করো না। ছোটবেলায় যখন তোমার চাচা একটা মাছ কম আনতে বলতো, তখন আমি নিজ থেকে একটা মাছ বেছে নিয়ে আসতাম তোমার জন্য। তুমি সবার কাছে বোঝা হলেও আমার কাছে তুমি সবকিছু, আমার প্রথম ভালোবাসা। এরপর গুয়ানশিককে কয়েকদিনের জন্য হসপিটালে ভর্তি করা হয়। গামিয়ং তাকে দেখতে এসেছিল। তার বাবা রিকোয়েস্ট করে আজ রাতে তার সাথে থাকতে। এরপর তারা সারা রাত ধরে গল্প করে। গুয়ানশিক বলে তোমার মা সব সময় স্কুলে ফার্স্ট হতো, অনেক ভালো কবিতা লিখত। তাকে কথা দিয়েছিলাম সব স্বপ্ন পূরণ করব, তবে জীবনের টানাপোড়েনে কিছুই হয়ে ওঠেনি। ইদারিং সে কবিতা লিখছে, আমি অনেক খুশি হই এসব করতে দেখে। কথা দাও তাকে কখনো বোঝা মনে করবে না, তার শেষ ইচ্ছেগুলো পূরণ করবে। গামিয়ং বলে বাবা আমি এখনো অনেক ছোট, আর একটু বড় হয়ে নেই, তখন চলে যেও। এই বলে অঝরে কান্না শুরু করে, আর গুয়ানশিক মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। এরপর বাড়ি ফিরে আসলে তার ছেলে তার চোখে চোখ রাখতে পারছিল না। বাবার এই অবস্থা দেখে সে কান্নায় ভেঙে পড়ে। বলে ছোটবেলা থেকে আমার সব ইচ্ছে পূরণ করেছো, লুকিয়ে শহরের রেস্টুরেন্টে নিয়ে গিয়েছো আমার প্রত্যেক জন্মদিনে, তুমি পৃথিবীর সেরা বাবা। এর কিছুদিন পর গুয়ানশিক এসুনের কবিতার বই পাবলিশ করে। তার ছোটবেলার ইচ্ছাটা পূরণ হতে দেখে গুয়ানশিকের খুশির সীমা ছিল না। বাহিরে এসে লুকিয়ে কবিতাগুলো পড়ে, আর অতীতের স্মৃতি মনে করে চোখের কোণে পানি চলে আসছিল। এসুন বলে আমি অনেক খুশি, তুমি আমার ইচ্ছেটা পূরণ করেছো। গুয়ানশিক বলে আমাকে বিয়ে না করলে বহুকাল আগেই তোমার এই ইচ্ছে পূরণ হতো। এসুন বলে তোমাকে না পেলে আমার জীবন এতটা বিচিত্রময় হতো না, আর কবিতাগুলো এত গভীরতা পেত না। তবে গুয়ানশিক ছোটবেলার মতো এখনো এসুনের কবিতাগুলো বুকের সাথে জড়িয়ে রাখে। এরপর ঘুমানোর সময় গুয়ানশিক বলে খুব শীঘ্রই আমাকে চলে যেতে হবে, তোমার সবগুলো ইচ্ছে পূরণ করতে পারিনি, তবে কবিতার বইটা দেখলে নিজেকে সান্ত্বনা দিতে পারি। কথা দিলাম পরের জন্মে তোমার সব ইচ্ছে পূরণ করব। এসুন বলে ভাগ্য কি এতটাই দয়াশীল হবে যে প্রত্যেক জন্মে তোমাকেই স্বামী হিসেবে পাবো, আর একটা বছর থেকে যাও, আরো একবার ছোটবেলার মতো প্রাণ খুলে সবগুলো মৌসুম কাটাতে চাই তোমার সাথে। এই বলে সে কান্নায় ভেঙে পড়ে। গুয়ানশিক তাকে সান্ত্বনা দেয়, ঠিক যেভাবে দিয়েছিল ছোটবেলায় তার মায়ের মৃত্যুর পর এবং বিয়ের পরে সেই কষ্টের দিনগুলোতে। তারপর গুয়ানশিক আরো অসুস্থ হয়ে পড়লে তাকে আইসিইউতে রাখা হয়। বাহির থেকেও যেন তারা একে অপরের মনের কথাগুলো শুনতে পায়। এসুন বলে সংসারের ভার বহন করে এত জলদি বুড়ো হয়ে গেলে তখন তারা দুজন যেন আবারও সেই বয়সে ফিরে যায় যে ছেলেটা পুরো জীবনে ছায়ার মতো মেয়েটাকে আগলে রেখেছিল। ছেলেটা জিজ্ঞেস করে তুমি কি আমার সাথে খুশি ছিলে? মেয়েটা বলে একটা এতিম মেয়েকে নিজের করে আগলে রাখলে, কখনো হাত ছেড়ে দাওনি, এর চেয়ে ভালো জীবন আর হতে পারে না। আমি অনেক খুশি ছিলাম
তোমার সাথে। এখানে গোয়ানশিক শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরপর একদিন সাঙ্গিল ইয়ংমিয়ংকে একটা মার্সিডিস গাড়ি উপহার দেয়। বলে তোমার বাবার পছন্দের গাড়ি ছিল মার্সিডিস, অনেক শখ ছিল এমন একটা গাড়ি কেনার, মনে করবে এই উপহারটা আমি তাকে দিয়েছি। এরপর অনেকগুলো বছর কেটে যায়। এসুন গ্রামে ফিরে আসে, তাদের পুরনো সেই বাড়িটা কিনে নেয় আর সেখানেই থাকে। বেশিরভাগ সময় কাটায় সেখানকার বৃদ্ধাশ্রমের মহিলাদের সাথে। সে এখন কবি নামে পরিচিত, সবাই তার কবিতার ভক্ত। সে সমুদ্রের ছবি আঁকতে শুরু করে আর একটা সুন্দর কবিতা লেখে। তারপর সমুদ্রের পাড়ে গিয়ে তার মাকে ডাকতে থাকে, বলে যদি লেখাপড়া করতে তাহলে বড় অফিসার হতে পারতে, এসি রুমে বসে কাজ করতে, সমুদ্রের হেনিও হয়ে মাছ ধরতে হতো না, আর এত জলদি আমাদের ছেড়ে চলে যেতে হতো না। তখন গামিয়ং ফোন করে বলে তারা আজ গ্রামে আসছে মায়ের সাথে দেখা করতে। পরদিন সবাই এসুনকে দেখতে আসে। সময় পেলেই তার ছেলে মেয়ে নাতি নাতনি সবাই চলে আসে তার কাছে। তার মেয়ে একটা বই পাবলিশ করেছে যেখানে ছিল তার মায়ের সমস্ত কবিতা এবং তার বাবা মায়ের জীবন যুদ্ধের গল্প। গল্পটা গামিয়ং নিজে লিখে এক জনপ্রিয় পাবলিশারের কাছে পাঠিয়েছিল। সেই পাবলিশার মেয়েটি এসুনের জীবন কাহিনী পড়ে অনর্গল কান্না করে যাচ্ছিল। তার সহকারীকে বলে কত কষ্ট সহ্য করেছে এসুন মেয়েটি। এসুনের মা বেঁচে থাকলে খুব গর্ব করত তাকে নিয়ে। তখন দেখানো হয় গোয়ানশিকের দেয়া যে রিংটা এসুন সরিষা খেতে ফেলে দিয়েছিল, তার বহু বছর পর জেজু আইল্যান্ডের ক্যানোলা ফ্লাওয়ার ফেস্টিভ্যাল দেখতে এসে এক ছোট্ট বাচ্চা মেয়ে সেই রিংটা খুঁজে পেয়েছিল। তার কয়েক বছর পর সেই মেয়েটাই তার মাকে টেনে নিয়ে এসেছিল এসুনের থেকে মাছ কিনবে বলে। আর সেই মেয়েটি হচ্ছে এই মেয়েটা যে এখন বই পাবলিশিং কোম্পানির মালিক। তার চেহারাটা এসুনের মা চুংসুয়ের সাথে হুবহু মিলে যায়। এরপর মধ্যবয়স্ক গামিয়ং তার বৃদ্ধ মাকে জিজ্ঞেস করে তুমি কি চাও? এসুন বলে আমি চাই তোমরা যেন বারবার আমাকে দেখতে আসো। গামিয়ং বলে তুমি আমার সাথে শহরে চলো, তাহলে সব সময় আমাদের দেখতে পাবে। তবে এসুন জানায় সে এই বাড়িতেই থাকতে চায়, গ্রামের মানুষগুলোর সাথে, আর চিরচেনা পথঘাট ধরে ঘুরে বেড়াতে চায়। সে আরো বলে প্রথমে আমি ছিলাম এক হেনিওর মেয়ে, তারপর লেখাপড়া করতে যাওয়া এক লজ্জাবতী কিশোরী, তারপর হই ট্রলারের ক্যাপ্টেনের স্ত্রী, গ্রামের সভাপতি, মাছ বিক্রেতা, আর এখন 70 বছর বয়সে কবি হয়েছি। সবাই আমাকে টিচার বলে ডাকে। জীবন কত রোমাঞ্চকর, কত উত্থান পতন হয় জীবনে। যদি খারাপ সময়গুলোতে হাল ছেড়ে দিতাম তাহলে এত সুন্দর সময়গুলো কখনোই আসতো না। তাই হাল ছাড়বে না, জীবন যুদ্ধ চালিয়ে যাবে। গামিয়ং বলে আমার শেষ প্রশ্ন, তুমি কি খুশি? এসুন বলে হ্যাঁ, অনেক অনেক খুশি। সেই বইয়ের মলাটে লেখা ছিল, বইটা উৎসর্গ করলাম তাকে, 9 বছর বয়স থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত, যে আমার দুঃখের মেঘাচ্ছন্ন দিনগুলোকে বসন্তের মতো রঙিন করে রেখেছিলে। তুমি না থাকলে কবিতা লেখা হতো না, তুমি না থাকলে কখনো বসন্ত আসতো না। একদিন এসুন বলেছিল আমি অনেক বড় কবি হব, দামি দামি ড্রেস পরবো, বাচ্চাদেরকে পিয়ানো শিখাবো, আর প্রতিদিন বাহিরে খেতে যাব। গোয়ানশিক বলেছিল তাহলে আমি একটা মার্সিডিস গাড়ি কিনবো, সারা দিন ঘুরে বেড়াবো। গামিয়ং বইয়ের শেষ পৃষ্ঠায় লিখেছিল সেই সহজ সরল মানুষগুলো জানতো না তাদের জীবন ততটাও বিলাসী হবে না, জানতো না দীর্ঘ চড়াই উতরাই পেরিয়ে দুজন আলাদা হয়ে যাবে শেষ বয়সে। আমি অনেক সৌভাগ্যপূর্ণ এমন পরিবার পেয়ে, এমন সুন্দর একটা জীবন কাহিনী চোখের সামনে দেখতে পেয়ে। অনুশোচনা, কৃতজ্ঞতা এবং গভীর শ্রদ্ধার সাথে তাদের ধন্যবাদ জানাই, যারা শিখিয়ে গিয়েছে কিভাবে মোকাবেলা করতে হবে যখন জীবন তোমাকে প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি করাবে। সেই অপ্রত্যাশিত সময়কে বলা হয় when life gives you tangerines।